ভারত থেকে ডক্টর ইউনূসকে তত্ত্বাবধায়ক ঘোষণা, শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ, পিনাকি ভট্টাচার্যের প্রতিবেদন। জি, প্রফেসর ইউনূসের সাথে সম্ভবত পশ্চিমাদের ক্ষমতার পালাবদল নিয়ে কথা হয়েছে। প্রফেসর ইউনূসই সম্ভবত হাসিনার বিকল্প হতে যাচ্ছে। এরপর থাকছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের বিরুদ্ধে নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে মামলা। সবশেষে দেখবেন প্রধানমন্ত্রী পুত্র সজীব জয়ের মার্কিন ভিসা বাতিল করে স্টেট ডিপার্টমেন্টের প্রজ্ঞাপন জারি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনার বিকল্প দেখা নেই তত্ত্ব দিয়ে বিএনপিকে বেশ কোণঠাসা করে রাখছে, কিন্তু প্রফেসর ইউনূসের সামনে হাসিনা ধূলিকণার মতো তুচ্ছ, তাই হাসিনা এত আক্রোশ। হাসিনার সব থেকে বড় ভয় প্রফেসর ইউনূসকে নিয়ে। তিনি উচ্চশিক্ষিত, নোবেল বিজয়ী, সারা পৃথিবীতে সমাদৃত, বাংলাদেশের মানুষও পছন্দ করে অসাধারণ সংগঠক প্রফেসর ইউনূস খুব বড় মনের একজন ব্যক্তিত্ব সম্পন্নকারী মানুষ। প্রফেসর ইউনূসকে নিয়ে হাসিনা তাল হারিয়ে ফেলেছে। কাঠারানি হাসিনা জানে তার দলের লোকেরাও ডক্টর ইউনূস রাষ্ট্রপ্রধান হলে খুশি হয়। এর আগে গ্রামীণ ফোনে বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দিয়েছে কাঠারানি হাসিনা এবং করড্রপের অভিযোগ এনে সিম বিক্রিও বন্ধ করে দেয় সরকার। বিটিআরসির গবেষণায় দেখা গেছে সব থেকে বেশি করড্রপ হয় সরকারের সিম টেলিটকের। বাংলালিংকের করড্রপ গ্রামীণ ফোনের থেকে বেশি, তাহলে টেলিটক এবং বাংলালিংকের সিম বিক্রি বন্ধ না করে গ্রামীণ ফোনের সিম বিক্রি বন্ধ করে দিল সরকার। সরকারের তাগিদ নিজের সিম বিক্রি বন্ধ করে দেওয়া উচিত। সবচেয়ে বেশি করড্রপ হয় সরকারের সিমে। দ্বিতীয় কারণ হচ্ছে কাঠারানি হাসিনা মনে করে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ফলে তিনি নোবেল শান্তি পুরস্কারের হকদার। ভারত হাসিনাকে প্রভাবিত করে যেন তিনি প্রফেসর ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বলে মেনে নিতে অস্বীকার করেন। সে সময় ভারত আর আমেরিকা বাংলাদেশ প্রশ্নের সব বিষয়ে একমত ছিল, শুধু একটি বিষয় ছাড়া, সেটি হচ্ছে জামায়াত। ভারত কোনোভাবে জামায়াতকে পলিটিক্যাল স্পেস দিতে চায় না। এটি বাংলাদেশের রাজনীতির একটি ক্রুশিয়াল এবং ক্রিটিক্যাল জায়গা। আমেরিকা কোনোভাবে জামায়াতকে সন্ত্রাসবাদী দল মনে করে না। শুধু তাই না, মুহুল কুমার আরো বলেন, আমেরিকা এন্টি ইন্ডিয়া, বিএনপি এবং জামায়াতের প্রতি পক্ষ পাচ্ছে। হাসিনাকে ভারতে ইনফরমেশন দেয় যে প্রফেসর ইউনূসের সাথে বিএনপির ক্লোজ লিঙ্ক আছে। এর প্রমাণ হিসেবে হাজির করে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে বিএনপির তরফ থেকে প্রফেসর ইউনূসের নাম প্রস্তাব করা। প্রফেসর ইউনূস একবার বলেছিল, গ্রামীণ ব্যাংকের 85 লাখ ঋণ গ্রহীতা আছে যাদের পরিবারের হিসাব করলে 4 কোটি মানুষ গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত, জনসংখ্যার 1/4। তার মানে ভোটের হিসেবে প্রফেসর ইউনূস আওয়ামী লীগকে শেষ করে দিতে পারে। হাসিনের বক্তব্যটা সিরিয়াসে নেয়, তাই প্রফেসর ইউনূসকে গ্রামীণ ব্যাংক ছাড়া করার জন্য মরিয়া হয়ে ওঠে, যেন কোনোভাবে গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতা এবং তাদের পরিবারকে দিয়ে প্রফেসর ইউনূস ভোটে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারে। পিনাকি ভট্টাচার্য বলেন, কাঠারানি, শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের কফিনের শেষ বিলেপ পোতার কাজ চলছে। আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান টুইটে জানিয়েছেন, এই মাসের শেষে নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা করতে যাচ্ছে। পিনাকি বলেন, এখন প্রশ্ন করতে পারেন, বাংলাদেশের অপরাধ কি বিদেশের আদালতে বিচার করা যায়? হ্যাঁ, যায়, যদি সেই দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতে যে ঘোষণাপত্র তাতে স্বাক্ষর করে এবং তারপর তার নিজেদের দেশে সেই অনুযায়ী আইন পাশ করে। আন্তর্জাতিক অপরাধ আদালতের এই ঘোষণাপত্রকে বলে রোম স্ট্যাটিউট, মানে রোমে এটি লেখা হয়েছে। বাংলাদেশের ঘোষণাপত্রে সাইন করেছে আর বাংলাদেশের আইন হিসেবে গ্রহণ করেছেন 2010 সালের 23 মার্চ। এই আইন পাশ করে জামায়াত নেতাদের বিচার করতে চেয়েছিল হাসিনা, কিন্তু পরে তা সম্ভব হয়নি, কারণ রোম স্ট্যাটিউট ঘোষণাপত্র লেখা হয়েছিল 2002 সালে, তাই তার আগের অপরাধের বিচারে আদালতে হয় না। পিনাকি ভট্টাচার্য বলেন, এই আদালতে হাসিনা এবং তার সহযোগীদের বিচার করা হবে। এই আদালতে যে অপরাধগুলোর বিচার হয় তা হলো যুদ্ধ অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, গুম খুনের অপরাধ, গণহত্যার অপরাধ। হাসিনা যুদ্ধ অপরাধ ছাড়া বাকি সবগুলো অপরাধ করেছে। পিনাকি বলেন, এখনো পর্যন্ত এই আদালতে যাদের বিচার হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন টমাস লুবাঙ্গা ডায়লো। তিনি কঙ্গোর মিলিটারি লিডার ছিলেন। বাচ্চা এবং শিশুদের দিয়ে জোরপূর্বক যুদ্ধ করানোর অপরাধে 2012 সালে 14 বছরের জেল হয়। তারপরে ব্যক্তি কঙ্গোর জার্মেই কাতাঙ্গা, তিনিও একই অপরাধে 2014 সালে তার শাস্তি। তৃতীয় ব্যক্তি আহমদ আল ফাকি আল মাহদি, তিনি তার দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করেছিল। এই অপরাধে 2016 সালে তার সাজা হয়েছিল 9 বছর। হাসিনাও আমাদের সংস্কৃতি ঐতিহ্য ধ্বংস করেছে, সুন্দরবনের রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে। এখন বলতে পারেন, হাসিনা যদি ক্ষমতায় থাকে তাহলে মামলা এগোবে? পিনাকি বলেন, হ্যাঁ, মামলা এগোবে, আর হাসিনা ক্ষমতা থেকে গেলে কোমরে দড়ি বেঁধে আদালতে টেনে আনা হবে। আর এই আদালতের শাস্তি হলে রোম ইনস্টিটিউট ঘোষণাপত্রে 110টি দেশ সাইন করেছে। এই সমস্ত দেশে হাসিনা ও তার সহযোগীরা গেলেই আটক করা হবে। এই মামলায় শুধু হাসিনা না, সাথে আরো 20 জনের তালিকা আছে। এর মধ্যে ডিবি হারুন এবং 11 জন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আছে।
পিনাকি ভট্টাচার্য বলেন, এই আদালতের শাস্তি হয় জেল এবং সমস্ত সম্পদ বাজেয়াপ্ত হয়। পৃথিবীর বিভিন্ন দেশেরা সম্পদ রাখে, এই সম্পদ বাজেয়াপ্ত হয়। তেমনি হাসিনা এবং তার সহযোগীরা পৃথিবীর বিভিন্ন দেশের সম্পদ রেখেছে, সেই টাকা তারা ভোগ করতে পারবে না। সাংবাদিক ইলিয়াস বলেন, অভিযানে দেখানো হচ্ছে একদল মুসলিম শিক্ষিত যুবক পাহাড়ে যায়, শুধু যায় না, শব্দটি ব্যবহার করা হয়েছে হিজরত করছে। আটককৃতরা কেউ না বললেও আইনশৃঙ্খলা বাহিনীর আর একটি বিডিআর মিলে হিজরত শব্দটি আবিষ্কার করেছে। চট্টগ্রাম সেনাবাহিনীর ঊর্ধ্বতন একজন গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মূলত জামাতুল আনসার ফিল হিন্দার সার্কিয়া বলে বাস্তবে কোনো সংগঠনের অস্তিত্ব নয়। এছাড়া পাহাড় থেকে অভিযানে চালিয়ে র্যাব কাউকে আটকও করেনি। দাড়ি টুপিওয়ালা যাদেরকে দেখানো হয়েছে তারা অনেক আগে থেকে র্যাবের হাতে গ্রেপ্তার ছিল। কুকিচের ন্যাশনাল আর্মি বা KNF এর সাথে প্রশিক্ষণের যে দাবি করা হয়েছে সেটাও সাজানো নাটক। ক্রসফায়ারে ভয় দেখিয়ে তাদেরকে এইসব করতে বাধ্য করে র্যাব নিজে ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। সাংবাদিক ইলিয়াস আরও বলেন, র্যাব পুলিশের হঠাৎ ক্যাপাবিলিটি বেড়ে যাওয়ার মূল কারণ হলো পার্বত্য চট্টগ্রাম থেকে সব সেনা সদস্যকে সরিয়ে আনতে চায় সরকার, যে কারণেই সেনাবাহিনীর পরিবর্তে র্যাবকে বিশাল দক্ষ বাহিনী হিসেবে দেখানোর নাটক মঞ্চস্থ করা হচ্ছে। জানিয়ে পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনীর মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে, কারণ পাহাড়ি সেনাবাহিনীর সংখ্যা যতই কমানো হচ্ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছে JSS সহ অন্যান্য সন্ত্রাসী বাহিনীগুলো। ফলশ্রুতিতে একের পর এক অতর্কিত হামলায় সেনা সদস্য শহীদ হচ্ছে। প্রশ্ন হলো, কেন, কার সাথে শেখ হাসিনা সব সেনাকে প্রত্যাহারের চক্রান্ত করছে? সরকার বলে শান্তি চুক্তি অনুযায়ী সব ক্যাম্প প্রত্যাহার করতে হবে, এটাই তো শর্ত ছিল। কিন্তু 1997 সালে কথিত শান্তি রক্ষায় মোট 72টি ধারা এবং 99টি উপধারার মধ্যে বাংলাদেশ সরকার মাত্র 15টি ছাড়া সবগুলো শর্ত বাস্তবায়ন করেছে, বাকি 15টিও বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে। কিন্তু শেখ হাসিনা সরকার তখন সন্ত্রাসীদের প্রধান সন্তুলন বা জনসংহতি সমিতিকে মাত্র 2টি শর্ত দিয়েছেন। তাদেরকে সব অস্ত্র সমর্পণ করতে হবে এবং সন্ত্রাসী কার্যকলাপ ছেড়ে সাধারণ জীবনে ফিরে আসতে হবে, যার একটিও সন্তুলন বা মানেনি। সাংবাদিক ইলিয়াস বলেন, তাহলে আমাদের সব শর্ত মেনে কেন সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে? মূলত 1997 সালে কথিত শান্তি চুক্তিটি ছিল পার্বত্য 3 জেলাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য। চুক্তির মূল কয়েকটি শর্ত শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। পার্বত্য চট্টগ্রাম চাইলে কোনো বাঙালি গিয়ে বসতি কিংবা ব্যবসা করতে পারবে না। পার্বত্য চট্টগ্রামে চাইলেই কোনো বাঙালি গিয়ে বসতি কিংবা ব্যবসা করতে পারবে না, কিন্তু পার্বত্য অঞ্চলে যে কেউ চাইলে দেশে যে কোনো জায়গায় জমি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হতে পারবেন। উল্টো উপজাতিদের জন্য সব সরকারি চাকরিতে থাকবে আলাদা কোটা। কিন্তু কোন চুক্তিতে? চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়ার শর্ত মেনে নেওয়া হলো। প্রতিবেদনে ইলিয়াস আরও বলেন, বাংলাদেশের সেনাবাহিনী যেখানে পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব দক্ষতার সাথে পালন করছে, সেখানে আমাদের দেশের বিশেষ একটি অঞ্চলে কেন শান্তি প্রতিষ্ঠার জন্য উল্টো সেনাবাহিনীকে প্রত্যাহার করে আনতে হবে? এই প্রশ্নের উত্তর খুঁজে পেলেই আপনি সব বুঝে যাবেন। একটু ভেবে দেখুন, শেখ হাসিনা 21 বছর ক্ষমতায় ছিল না, অথচ 21 বছর পর ক্ষমতা নেই 100 দিনের মধ্যে কিভাবে শান্তি চুক্তি করে ফেললেন। শেখ হাসিনা এমন কি জাদু জানেন যার মাধ্যমে পাহাড়ি সন্ত্রাসীরা সবাই হাসিনার পায়ে লুটিয়ে পড়লেন? সেই প্রশ্নের উত্তর জানতে একটু পেছনে ফিরে যেতে হবে। সাংবাদিক ইলিয়াসের প্রতিবেদনে বলা হয়, 1971 সালে স্বাধীনতার পরপরই নিজেদেরকে আলাদা ভাবতে শুরু করে পাহাড়ি বেশ কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী, যার অধিকাংশ নেতৃত্ব ছিল হিন্দু ধর্মাবলম্বী নেতারা। পাহাড়ে সবচেয়ে বেশি নাশকতামূলক কাজ করে থাকে সেই শান্তি বাহিনীর প্রধানও হিন্দু ধর্মাবলম্বী। শুধু হিন্দু ধর্মাবলম্বী নয়, সন্তলার্মা একজন ভারতীয় নাগরিক। আরও জানলে অবাক হবেন, করোনার সময় সন্তলার্মা প্রথমবারের মতো বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করেন। এখন প্রশ্ন হলো, এতদিন তাহলে সন্তলার্মা কিসের ভিত্তিতে মন্ত্রীর পদমর্যাদা নিয়েছিলেন? 1996 সালে ভারত থেকে 6 বছরের প্রশিক্ষণ নিয়ে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে 1997 সালে কথিত শান্তি চুক্তির মাধ্যমে মুজিবিনদের অপূর্ণ কাজ পূর্ণ করার মিশনে নামেন। মূলত 1997 সালে কথিত শান্তি চুক্তি এবং 2009 সালে পিলখানায় সেনা হত্যাকাণ্ড সব সময়ই একই সুতোই গাথা। আমাদের সূত্র জানিয়েছে, সেনাবাহিনীর যেসব অফিসাররা পার্বত্য অঞ্চলে সেনা রাখার পক্ষে মত দিচ্ছেন তাদেরকে সেখান থেকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। কখনো কখনো তাদেরকে বিপদেও ফেলা হচ্ছে, ঠিক যেমনটি করা হয়েছিল পাহাড়ের বিভিন্ন অভিযানের নেতৃত্ব দেয়া কর্নেল আসিনুরের সাথে। রাঙামাটি খাগড়াছড়ি অঞ্চলে ব্যাপক সফলতার কারণে তাকে পরবর্তী সময়ে ভারত নিয়ন্ত্রিত DGFI গুম করেছিল। এই ভয়ে এখন দেশপ্রেমিক অফিসাররা মুখ বন্ধ করে রাখতে বাধ্য হচ্ছেন। আর এই সুযোগে একের পর এক সেনা প্রত্যাহারের মিশনে নেমেছে সরকার, যে কারণে পাহাড়ে দুর্বল হয়ে পড়া সেনাবাহিনীর টার্গেটে পরিণত করেছে JSS এর সন্ত্রাসী বাহিনী। সাংবাদিক ইলিয়াস বলেন, বাংলাদেশের 3 দিক থেকে এখন ভারত শুধু একদিকে পার্বত্য চট্টগ্রাম এবং বঙ্গোপসাগর, ভারতের এখন টার্গেট ওই একদিকের নিয়ন্ত্রণ নিয়ে বাংলাদেশকে চেপে ধরা, যে কারণে 1997 সালে চুক্তির পর বিএনপি এই চুক্তির কঠোর বিরোধিতা করেছিল। বিএনপি সেই ধারণাই সত্যি হয়েছে। হাসিনার প্রথম মেয়াদে না পারলেও 2009 সালের পর 4 মেয়াদে ক্ষমতায় থাকার সুবাদে ভারত
ভারতের সেই স্বপ্ন এখন পূরণের দ্বারপ্রান্তে। ভারতের ইচ্ছাতেই সরকার র্যাবকে দিয়ে নাটক সাজিয়ে ছোট ছোট গ্রুপকে বড় করে দেখিয়ে তাদেরকে নিশ্চিত করার কাজে শুরু করেছে। এর মাধ্যমে পাহাড়ের ভারতপন্থী সন্ত্রাসবাদ দল জেএসকে একক আধিপত্য দেওয়া হচ্ছে। আর সেটা পুরোপুরি প্রতিষ্ঠিত হলে ভারতের সাথে যুক্ত হবে আরেকটি নতুন রাষ্ট্র, যার মুখ্যমন্ত্রী হবেন সন্তলারমা। বাংলাদেশিদের জন্য তখন পার্বত্য চট্টগ্রাম ঘুরে আসতে হলে তাদের পাসপোর্ট একটি ভারতীয় সিল লাগিয়ে যেতে হবে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, পার্শ্ববর্তী দেশের সহায়তা না থাকলে সন্ত্রাসীদের পক্ষে এত আধুনিক অস্ত্রশস্ত্র জোগাড় করা সম্ভব হতো না। অন্যদিকে র্যাবের অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মির সন্ত্রাসীদের যেসব ভাগাচোরা অস্ত্র দেখানো হয়েছে তা দিয়ে তেমন কিছু করা সম্ভব নয়। অথচ প্রথম আলোর সময় টিভি সহ চিহ্নিত কিছু গণমাধ্যমের সংবাদ দেখে কুকিচিন ন্যাশনাল আর্মি পুরো পার্বত্য অঞ্চল স্বাধীন করে ফেলেছে। সেনাবাহিনী মনে করে পাহাড়ের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে বড় রকমের সেনা অভিযানের কোনো বিকল্প নেই। শোষণের জন্য নয়, সাধারণ পাহাড়িদের নিরাপত্তার জন্য আরও বেশি সেনা মোতায়েন প্রয়োজন। আমরা মনে করি আধুনিক বিশ্বে পাহাড়িরা উপজাতি কিংবা আদিবাসী না, তাদের পরিচয় তারা বাংলাদেশী। কম বা বেশি নয়, তাদের অধিকার হবে সমান সমান। যে কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে নয়, তাদের নিরাপত্তার জন্যই পাহাড়ে আরও অধিক সংখ্যক সেনাবাহিনী প্রয়োজন।